আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। যশোর বোর্ড 2026 এসএসসি গণিত। তো আজকে তোমাদের এসএসসি তোমাদের জ্যামিতি অংশের সম্পাদ্য অংশের 4 নম্বর সৃজনশীলের উত্তর দেখানো হবে। 4 নম্বর। তো দেখো, এবার প্রশ্ন কিন্তু খুব সহজ এসেছে। তো দেখো, এখানে বলতেছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এম সমান 45 ডিগ্রি ও এন সমান 55 ডিগ্রি এবং পরিসীমা 12 সেন্টিমিটার। ক নম্বর বলছে P/4 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো। তো আমরা লক্ষ্য করেছি যে সম্পাদ্যর অংশ আসলে এই যে বৃত্তের স্পর্শক একটা এটা থাকেই, হয় কেন্দ্র নির্ণয়, স্পর্শক নির্ণয়, এটা থাকেই। তো তোমাদের আগে P/4 P12 দেওয়া আছে। তো ক নম্বর আমি এখানেই দেখাচ্ছি। দেখো, তোমাদের বুঝতে হবে P/4টা অর্ধেক করে নিয়ে। আচ্ছা, এখান থেকে ক হচ্ছে P/4, অর্থাৎ দেখো P হচ্ছে কত দেওয়া আছে, 12/4। আমরা যদি ভাগ করি 3 সেন্টিমিটার। তো এই 3 সেন্টিমিটার আমরা আগে কি করব, স্কেল দিয়ে মেপে নেব। তোমরা ইঞ্চি আর সেন্টিমিটার থাকে, অবশ্যই তোমরা সেন্টিমিটার সাইডটা চিহ্নিত করে। তো আমি এখানে কিন্তু আনুমানিক আঁকাচ্ছি, কারণ আমরা যদি ওই 3 সেন্টিমিটার এত বড় বোর্ডে অঙ্কন করি তাহলে তোমাদের বুঝতে অনেক কঠিন হবে। এটা মনে করে সেই 3 সেন্টিমিটার। তো এই 3 সেন্টিমিটার আমরা কি কোথায় পেলাম, এই যে P/4 বলেছে এখান থেকে নিয়ে এখন বলতেছে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তখন আমরা কম্পাস নিব, কম্পাস দিয়ে আমরা হচ্ছে বৃত্তটা অঙ্কন করব। তাহলে দেখো, আমরা কম্পাস দিয়ে এই যে 3 সেন্টিমিটার আমরা এটাকে আর লিখতে পারি, এটা দিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করতেছি। আমার এই হোয়াইট বোর্ডে আসলে এটা হচ্ছে একটু এমন তেমন হতে পারে, তোমরা নিয়মটা দেখবা কিন্তু। কারণ হচ্ছে আমার কম্পাস আটকানোর মতো নাই, তো যার কারণে একটু নড়ে যেতে পারে, নড়ে যাচ্ছেই। তো এই মনে করো কেন্দ্র, এ হচ্ছে কেন্দ্র। তো আমরা এই বৃত্ত অঙ্কন করে ফেলেছি। এই বৃত্তের কি অঙ্কন করতে হবে, একটা স্পর্শক। তো আমরা কি করব, এরপরে আমরা যা করব, স্পর্শক আঁকার জন্য আমরা কেন্দ্র থেকে যে কোনো সাইডে, আমি যদি এই সাইডে একটা লম্ব টেনে নিই, দেখো যে কোনো সাইডে একটা রেখা আমরা বৃত্তকে স্পর্শ করাবো। এখন এখানে আমরা একটা সমকোণ অথবা লম্ব অঙ্কন করে দিলে আমাদের স্পর্শক হয়ে যাবে। আবারও আমরা কম্পাস দিয়ে কি করব, লম্ব অঙ্কন করা কিন্তু তোমরা সবাই জানো, এবং লম্ব অঙ্কন হচ্ছে জ্যামিতি অঙ্কনের একটা প্রধান লম্ব অঙ্কন না করতে পারলে অনেক জ্যামিতি অঙ্কন করা সম্ভব না। তো আমরা কি, এটা একটা আনুমানিক ব্যাসার্ধ, একটা মাপটার কোনো নির্দিষ্ট মাপ নাই, ছোট বড় হতেই পারে। তো যা নিব এটা যেন পরে হচ্ছে না নড়ে। নিয়েছি, এই যে আমি মাপটা নিয়েছি, এই মাপটা এখন নড়বে না। এই মাপটার থেকে আবার আমরা এইভাবে বৃত্তচাপ আঁকবো, আবার এখান থেকে আরেকটা বৃত্তচাপ। এই 3টা মাপ, এই মাপটা ঠিক রাখলে হবে। এরপরে নড়লেও সমস্যা নেই, না নড়লেও সমস্যা নেই। তো আমরা আবার এখান থেকে 2টা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন দেখো, এই যে বিন্দু আমরা এখানে লম্ব হয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে সেই স্পর্শক। তো এই ছিল তোমাদের ক নম্বর। তো আমরা খ নম্বরটা এখন দেখানোর চেষ্টা করব। খ নম্বর কি বলেছে, খ নম্বর বলেছে, দেখো এখানে বলেছে যে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। অর্থাৎ আমরা সম্পাদ্য অঙ্কন করলে কখনোই চিহ্ন, এই যে চিহ্নগুলো দিয়েছি এগুলোকে মুছে দিবে না, মুছলে কিন্তু ক্রস দিয়ে দেবে, মানে তুমি অঙ্কন করতে জানো না, আন্দাজে অঙ্কন করেছো।
তাহলে দেখো ত্রিভুজ মানে কি, এই যে উদ্দীপকে ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজটা একটি ত্রিভুজের দুইটা কোণ এবং তোমাদের পরিসীমা দেওয়া আছে। তো আমরা যাই অঙ্কন করি না কেন সেই উপাত্তগুলো ত্রিভুজ অঙ্কন করতে, ত্রিভুজের উপাত্ত বলতে ত্রিভুজ অঙ্কন করতে যে রেখা কোণ বাহু লাগে এগুলো হচ্ছে ত্রিভুজের উপাত্ত। তাহলে আমরা কি করব, এখন দেখো এইগুলো আগে অঙ্কন করে নেব। 12 সেন্টিমিটার মনে করো, এই যে পি এটা হচ্ছে 12 সেন্টিমিটার, পি সমান 12, এটা হচ্ছে খ নম্বর, পি সমান 12। তাহলে আর কি কি আছে, একটা এম কোণ একটা এন কোণ, এম 45 এন 55। তো 45 ডিগ্রি আমরা লম্ব একে অর্ধেক করলেও হয়, আবার চাঁদা ধরে করলেও হয়। তো আমরা এখানে চাঁদা ব্যবহার করতে পারবো। এই কোণটা মনে করো একটা হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ 45 এখানে দিয়ে দিলাম। তো 45 ডিগ্রি কোণের নাম হচ্ছে এম, আর এন হচ্ছে 55 ডিগ্রি, অর্থাৎ 55 ডিগ্রি। তো আমরা দেখো যেগুলো দিয়ে ত্রিভুজ অঙ্কন করব সেই উপাত্তগুলো আগে অঙ্কন করে নিলাম। এটাই কিন্তু নিয়ম, অঙ্কন করতে হবে। এবং এখন আর আমরা চাঁদা ব্যবহার করতে পারবো না, কিন্তু এখন তোমাদেরকে এই উপাত্তগুলো দিয়েই কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখানে দেখো এই যে এটা আমরা এম আর এন দিয়ে নিলাম। তাহলে দেখো এটা হচ্ছে এম আর এটা এন। তো আমরা ত্রিভুজ অঙ্কন করার সময় সবসময় কি আমরা হচ্ছে একটা বাহু নিয়ে নিই, সবসময় একটা বাহু নিয়ে নিই অঙ্কন করার স্বার্থে। তো তোমরা দেখো এই যে আমি নিয়ে নিলাম। আচ্ছা একটু বড় নিই। তো আমাদের এই নেওয়ার পরে এটা হচ্ছে এর কোনো নির্দিষ্ট মাপ নেই, কিন্তু মনে করো এটার নাম দিলাম ইএফ। ইএফ যারা অঙ্কন করতে পারো এ বি নাম দিয়ে, এসি নাম দিয়ে আমরা কিন্তু ইএফ দিলাম, কারণ এই ত্রিভুজটা মাঝে থাকবে, এ বি সি আমরা নির্দেশ করব। তোমরা যদি অন্যটাও লেখো এ বি দাও তাও সমস্যা নেই। তো এখন যে কথা যে আমরা এই দুইটা কোণ সর্বপ্রথম আমরা এটা হচ্ছে নেওয়ার পরে আমরা এই যে পরিসীমা আছে সেই পরিসীমাটা এখান থেকে মাপ নিয়ে আমরা এখানে পরিসীমাটা কেটে নিব। এই পরিসীমা নিলাম, এখন এর ভিতরে আমরা ত্রিভুজটা অঙ্কন করব, অর্থাৎ এই দুইটা কোণ এই দুই বিন্দুতে স্থাপন করব। এটার আরেকটা আবার কেউ আবার এইভাবে করতে পারে, 3-4টা নিয়ম আছে। এই কোণ দুইটাকে আগে সমদ্বিখণ্ডিত করে এখানে ডিরেক্ট সেটা বসাই দিলেও কিন্তু হয়ে যাবে। তো আমরা এখানে সমদ্বিখণ্ডিত না করে সরাসরি এখানে আমি বসাচ্ছি। দেখো এখানে কিন্তু চাঁদা ধরতে পারবে না। এই যে মাপটা আমরা দিয়েছি সেই মাপটা এইভাবে দেখো, এই মাপটা অ্যাকুরেট নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ এঁকে দিলাম। তারপরে দেখো যে কাজ করতে হবে, এই যে কোণ এখান থেকে এই দূরত্বটা, মানে এখান থেকে এই দূরত্বটা কতটুকু নিয়ে আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর কি করলাম, এই মাপটা কিন্তু সঠিক না হলে তোমাদের বিভিন্ন জনেরটা বিভিন্ন রকম দেখতে মনে হবে। এই আমার মনে করো এই কোণটা গেল, এবার এই কোণটা একইভাবে আমরা এটাকেও দেখো এইটা আছে, এইভাবে একটা বৃত্তচাপ আগেরটা যেমন নিয়েছি এটাও ঠিক একইভাবে নিব। তারপরে এই দুইটা ডিস্টেন্স অর্থাৎ দূরত্বটাও আমরা নিব। তো দেখো এই যে এখান থেকে ধরে দূরত্বটা আমরা নিয়েছি, নেওয়ার পরে আমরা
এই যে দুইটা বিন্দু, এই যে এটা এবং এটার উপর দিয়ে আমরা রেখাটা টেনে দেব, কোণের বাহুটা টেনে দিলাম। তো এখন আমি যা বলেছি এটা দুইভাবে করা যায়। এখানে এসেও কোণ সমদ্বিখণ্ডিত না করে অনেকে এই কোণ, আমি মুখে বলে দিচ্ছি, আজকে একটু ভিন্ন ধরনের করি। অনেকে কি করবে, এই কোণকে সমদ্বিখণ্ডিত করবা। কোণ সমদ্বিখণ্ডিত করা মানে এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপ ধরে আমরা এইভাবে এবং এই পাশ থেকে এইভাবে আমরা দুইটা বৃত্তচাপ অঙ্কন করে এই কোণকে অর্ধেক করতে পারি। আচ্ছা, অর্ধেক করে দিলাম। একইভাবে এই কোণটাকেও দেখো এইভাবে এবং এইভাবে ধরে আমরা এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করে দিলাম। আচ্ছা, আমি যে কথা বলতে যাচ্ছি, এইভাবে আমরা এখন কি করব, এই কোণটা, এই যে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে, এই যে এখানে যে কোণ উৎপন্ন হলো অর্ধেক করার পরে, সেই কোণ আমরা আবার লক্ষ্য রাখো, সেই কোণ এখান থেকে এদিকে দেখো, আগে কিন্তু সম্পূর্ণ ছিল, এবার অর্ধেক নেব আমরা, শুধু অর্ধেক, অর্থাৎ এই বিন্দুর উপরে, তাই এই বাহুর উপরে নিয়েছি, এই বাহুর উপরে নেওয়া হলো এটুকু। অর্থাৎ এই বিন্দু থেকে আমরা এখন এইটা টেনে দিলাম। দেখো, এই কোণ আর এই কোণ সমান হয়ে গেল। একইভাবে এই পাশেও এখানে যে কোণ উৎপন্ন হয়েছে, এখানে যে কোণ উৎপন্ন হয়েছে, আমরা সেটার মাপ, মানে এই বাহুর উপরে এইটুকুর মাপ আমরা নিয়ে নিব। অর্থাৎ এই যে নিয়ে নিয়েছি। তো আমরা এখন এই যে এই কোণের সমান এই কোণ, আর এই কোণের সমান এই কোণ হলো। আর আমরা এখানে এ বি সি লিখে দিলাম, এবিসি ত্রিভুজ। এখন অঙ্কনের চিহ্ন বলতে, এই যে তুমি বৃত্তচাপগুলো বিভিন্ন জায়গায় দিয়েছো, এগুলা চিহ্ন, এই চিহ্ন একটা মুছা যাবে না। আর আরেকটা কথা, যে অঙ্কনের বিবরণ আমি মুখে বলে দিচ্ছি, এটা আনকমন কিছু না, বিশেষ নির্বাচন দিতে পারো, না দিলেও চলবে, তবে অঙ্কনের বিবরণটা আবশ্যক। সেটা আমরা প্রথমে লিখব যে আমরা ইএফ যে কোনো রেখাংশ নেই, তারপর দ্বিতীয় লিখব ইএফ এর ই বিন্দুতে কোণ এম এবং এফ বিন্দুতে কোণ এন অঙ্কন করি, কিংবা ইএফ থেকে ইডি কেটে নিই। এবার ই বিন্দুতে এম এবং ডি বিন্দুতে এন কোণ অঙ্কন করি। তারপরে এটা হবে যে ই কোণকে সমদ্বিখণ্ডিত করি এবং ডি কোণকে সমদ্বিখণ্ডিত করি। তারপর লিখব যে এখানে সমদ্বিখণ্ডিত করার পরে যে সমদ্বিখণ্ডক কোণ উৎপন্ন হয়েছে, সি বিন্দুতে ই এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি এবং ডি এর অপর বাহুতে ডি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি। অঙ্কন করার ফলে ইডি বাহুতে এ এবং বি বিন্দু উৎপন্ন হয়েছে, এবিসি উক্ত ত্রিভুজ। মানে যেভাবে তুমি অঙ্কন করেছো সেইভাবেই তুমি অঙ্কনের বিবরণটা দিবা। এটা কোনো মানে তোমার বিবরণের সাথে আরেকজনের বিবরণ নাও মিলতে পারে। তোমার ভাষা তুমি অ্যাপ্লাই করবা, তার ভাষা সে অ্যাপ্লাই করবে। যে যে কাজ করলে পর্যায়ক্রমে সেগুলা লিখা, যে আমি একটা রেখাংশ নিয়েছি, কোণ অঙ্কন করেছি, পরস্পরকে ছেদ করেছে, বিন্দু উৎপন্ন হচ্ছে, এইগুলোই হচ্ছে অঙ্কনের বিবরণ। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গ নম্বরটা দেখি। গ নম্বরে কি বলতেছে,
গ নম্বরটা হচ্ছে এখানে বলেছে, দেখো গ নম্বরে এখানে আছে কি P/3 বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে সমবাহু ত্রিভুজের কি তিনটা বাহু সমান, তো আমাদের P/3 আমরা এটাকে এক বাহুকে 3 খণ্ড করেও নিতে পারি, আবার এখানে এটা দিতে পারি যে এটা গ নম্বরে আমরা কি দিব P/3 অর্থাৎ P হচ্ছে 12 আছে, একে 3 দিয়ে ভাগ করলে 4 সেন্টিমিটার। তো এটা আমরা আগে অঙ্কন করে নিব। দেখো এই মনে করো সেই বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, এখানে একটু বড় দেখানো হচ্ছে কারণ তোমাদেরকে দেখাইতে হবে। তো 4 সেন্টিমিটার, এ সমান 4 সেন্টিমিটার হয়ে গেল। এখন এই 4 সেন্টিমিটার দিয়ে আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তো আমরা ত্রিভুজ অঙ্কন করলে আমি আগেও বলেছি আমরা আগে কি নিয়ে থাকি, যে কোনো রেখাংশ। তো দেখো এখানে অঙ্কন করছি আমি, হয়তো লিখে নিলাম যে AD যে কোনো রেখাংশ। এটার বিবরণ অবশ্যই দেওয়া লাগে না, আমরা যেহেতু তোমাদের পরিবৃত্তর বিবরণ দেওয়া লাগবে। তো এখন সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান, মানে একটা বাহুই 3 বাহু, সেখানে আমরা এখানে কোণের প্রয়োজন হবে না। এটা আগে কেটে নেব, AB কেটে নিলাম। যেহেতু 3 বাহু সমান, এখানেও যে পরিমাপের বাহু আসবে এখানেও সেই একই পরিমাপের বাহু আসবে, তাহলে এর নাম দিয়ে দিলাম C। তো এখন দেখো আমরা হচ্ছে কি করব, AC এবং BC যোগ করব, AC এবং BC যোগ করি, এটা হচ্ছে সেই সমবাহু ত্রিভুজ। এখন বলছে অঙ্কন করো বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। তো এখন আমার ত্রিভুজটা হলো এর পরিবৃত্ত কি, একে ঘিরে রাখবে পরিধি থেকে পরিবৃত্ত, ঠিক আছে। আর অন্তর্বৃত্ত মানে ভিতরে। তো আমরা জানি পরিবৃত্ত অঙ্কনের সময় যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত আমি যদি এই পাশেরটা করি, তাহলে দেখো অর্ধেকের বেশি বৃত্তচাপ, এর নির্দিষ্ট মাপ নাই, এই বাহুটার অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে একে আমি অর্ধেক করব। তো এই পাশে প্লাস এই পাশে, আবার এই বাহু যেহেতু এখান থেকে ধরবো এবং এখান থেকে ধরবো, এই পাশে এবং এই পাশে। তো এখানে যেহেতু পাচ্ছেন আমাদের আবার করা লাগবে এই পাশে। তাহলে দেখো এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমাদের প্রয়োজনীয় বৃত্তচাপ অঙ্কন হয়ে গেল। এখন এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে আমরা ছেদ করে দেব, হয়ে গেল। আর একটা বাহু হলো। এখন তুমি যদি মনে করো নিচেরটা করবো তাও পারো, আবার যদি ভাবো না এই পাশেরটা, তাহলে এখানে দেখো অর্ধেকের বেশি নিয়ে এটা এবং এটা, তো এই পাশ থেকে আবার সেম এই পাশে এবং এই পাশে। তোমাদের একটা কথা বলে দিই, এই যে অঙ্কনকে করতে গিয়ে আমার এখানে হাতে মুছে যাচ্ছে, আসলে তোমাদের তো মুছবে না। আর কোনোটা যে তোমরা ভাববা যে এই দাগ ওই দাগের ভিতরে চলে যাচ্ছে, এতে কোনো যায় আসে না। কারণ হচ্ছে তোমার শর্ত অনুযায়ী তুমি অঙ্কন করে যাবা, কোথায় কি গেল, কোন চিহ্ন যাচ্ছে, এটা দেখার কিছু নেই। এইটা করার পরে আমাদের সমদ্বিখণ্ডিত হলো, আর এটা হচ্ছে সমদ্বিখণ্ডীয় বিন্দু। তো আমরা এরপরে যে কাজ করব, আমরা যে কোনো একটা কোণের মাপ নিব। মাপ নিয়ে আমরা হচ্ছে কি করব, এই যে এইভাবে মাপ নিব, ঠিক আছে। মাপ নেওয়ার পরে আমরা এই যে একটা কোণের মাপ নিয়ে এইভাবে আমরা অঙ্কন করব। দেখো এই কেন্দ্রের থেকে মাপ নিয়ে অঙ্কন করছে, আমাদের এটা
হয়ে গেল, এটা হয়ে গেল। তো এই হচ্ছে একেবারে ইজি ছিল তোমাদের জন্য, ঠিক আছে, একেবারেই সহজ ছিল। তো এটা দিয়ে তোমাদের আসলে ভয় পাওয়ার কিছু নেই। আর তাহলে আমরা এখান থেকে দেখো যে আমাদের অঙ্কনের বিবরণ যদি দিতে হয়, তাহলে অঙ্কনের বিবরণ দেওয়ার সময় আমরা কি করব? অঙ্কনের বিবরণের সময় হচ্ছে আমরা প্রথমে সমবাহু ত্রিভুজটা অঙ্কন করে নিয়েছি। তারপরে কি? তারপর আমরা লিখব যে এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করি, তারপরে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডক দ্বয় বি বিন্দুতে ছেদ করে, সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। ওর থেকে যে কোনো কোণের মাপ নিয়ে আমরা ওকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করি, ইহাই উক্ত পরিবৃত্ত। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।